নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রীভূমির বন্যার পরিস্থিতি পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি আশ্বাস সত্ত্বেও বন্যার পরপরই অত্যাবশ্যকীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বাবা ও ৩ বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। শুক্রবার পরিদর্শনের পর প্রশাসনিক পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জেলার বিভিন্ন ত্রাণ শিবির ঘুরে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। ত্রাণ ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি ঘোষণা করেন শীঘ্রই শ্রীভূমিতে নতুন বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। সকালে জেলার সদর এলাকায় অবস্থিত রবীন্দ্র সদন বালিকা মহাবিদ্যালয় এবং সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে খোলা ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে বন্যায় গৃহহীন মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন। এরপর তিনি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ৩ মন্ত্রী পীযূষ হাজরিকা, কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়, শ্রীভূমির সাংসদ কৃপানাথ মাল্লা, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, সিদ্দিক আহমেদ ও বিজয় মালাকার, জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীভূমির বন্যা পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। দুর্গত মানুষের পাশে আমরা আছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য আমরা বিশেষ পরিকল্পনা নিয়েছি। তিনি আরও বলেন, নদী বাঁধ মেরামত ও নতুন বাঁধ নির্মাণের কাজ খুব দ্রুত শুরু হবে। জল নিষ্কাশন ব্যবস্থার আধুনিকীকরণ, নদীর নাব্যতা রক্ষা ও সঠিক নদী ব্যবস্থাপনার উপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এই বছৰটো বৰাক নদীৰ কোনোটো মথাউৰি এতিয়ালৈকে ভাঙা নাই, যিটো হৈছে অভাৰটপ হৈছে। লংলাই নদীত যিটো মথাউৰি ভাঙিছে তাতে আমাৰ বহুত দিন কাম কৰা হোৱা নাছিলে। এইবাৰ যিহেতু তাত অলপ ব্ৰিজ হৈছে, আমি ভাল কৰি মথাউৰিটো বনালে নেক্সট টাইম ঠিক হৈ যাব। কিন্তু সেইটো মথাউৰিত বহুত দিন কাম হোৱা নাছিলে। আৰু এইবাৰতো বাকীটো বৰাক নদী বান মথাউৰিত অভাৰটপ কৰি পানী সোমাইছে, কিন্তু এতিয়ালৈকে মথাউৰি ভঙা নাই। কিন্তু এটাতো ফাৰ্ষ্ট ৱেভ, মনে হয় কি আৰু ২-৩টাটো ৱেভ আছেই। তো যতদূর পারি আমি চেষ্টা করব কাজগুলা করার জন্য। নাই, শ্রীভূমি জেলাতে দুই জায়গায় মাথাউরি ব্রিজ হয়েছে, এন্ড দুইটারে লিস্ট আমার সঙ্গে আছে। কিন্তু এই লংলাই নদীতে একটা लॉन्गलाई नदी, একটা सिंगला। महासड़क का काम तो अभी लास्ट पोजीशन में है। 5 किलोमीटर का ही झमेला चल रहा है, बाकी तो मोटा मोटी फरवरी मार्च तक सब हो जाएगा। खाली 5 किलोमीटर बार बार पहाड़ गिर रहा है। तो ये 5 किलोमीटर के लिए अभी ये लोग ठीक किया है कि एक फ्लाईओवर एलिवेटेड कॉरिडोर बनाना पड़ेगा, तो उसका चर्चा अभी चल रहा है। लेकिन वो 5 किलोमीटर छोड़ दिया जाए तब तो बाकी महासड़क मार्च एप्रिल खत्म हो जाएगा। मैं आगते কৈছো যে লংলাই নদীত আমি বহুত দিন কাম কৰা নাই, এবাৰ দুইটা সাইডৰ মাথাউৰিটো আমি স্ট্রং কৰি দিম। বরাক নদীর জলস্তর কমেছে এবং কৃত্রিম বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু এই সময় অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম হঠাৎ করে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। এ নিয়ে এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে বন্যা পরিস্থিতিতে জেলা প্রশাসন তথা ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারবার যথেষ্ট পরিমাণে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী মজুত রয়েছে বলে জানানো হয়েছিল। তা সত্ত্বেও হঠাৎ করে এই মূল্যবৃদ্ধির কোনো সঙ্গত কারণ নেই। তিনি বলেন, আলুর দাম কেজি প্রতি 15 টাকা বেড়েছে। অন্যান্য শাকসবজির দামও অগ্নিমূল্য, যার জন্য সাধারণ নাগরিকদের নাভিশ্বাস উঠছে। জয়দীপ বলেন, বন্যা ত্রাণের জন্য সম্প্রতি ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর হাতে ভালো টাকা তুলে দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে মূল্য
মূল্যবৃদ্ধির মাধ্যমে বাজার থেকে এই টাকা তুলে নিতে কি হঠাৎ করে এই ধরনের মূল্যবৃদ্ধি? বিডিএফ এর আরেক আহ্বায়ক ঋষিকেশ দে বলেন যে খুচরো ব্যবসায়ীরা যখন পাইকারি ব্যবসায়ীদের থেকে পণ্য কিনেন অধিকাংশ ক্ষেত্রে তাদের কোনো রসিদ দেওয়া হয় না, ফলে মূল্যবৃদ্ধির জন্য কারা দায়ী তা বোঝা সম্ভব হয় না। খুচরো ও পাইকারি উভয় ব্যবসায়ীরা একে অপরের উপর দোষ চাপান। তিনি বলেন পাইকারি বাজারের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের বিক্রয় মূল্য সহ উপযুক্ত রসিদ দেওয়া বাধ্যতামূলক করা হোক। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে গতকাল শিলকুড়ি ধরমখাল এলাকার এক হৃদয় বিদারক ঘটনায় বাবা ও তার 4 বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায় শিলকুড়ি ধরমখাল এলাকার পবনমালার বাড়িতে বিগত 2 বছর আগে বৈদ্যুতিক লাইন কাটা হয়, কিন্তু সম্পূর্ণভাবে লাইন না কাটার কারণে আজ সকালে পবন কুমার মালা ও তার 4 বছরের শিশু ভিকি মালার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে বাসার বৈদ্যুতিক লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, যা বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল সকালে বাসার সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে এবং এই মর্মান্তিক ঘটনা হয়। এ সময় বাসায় থাকা পবন কুমার মালা আর তার 3 বছরের ছেলে ভিকির মৃত্যু হয়। প্রতিবেশী বিজয় কুমার মালা বলেন, আমরা অনেকবার বিদ্যুৎ অফিসে অভিযোগ করেছিলাম, তারা কেবল আশ্বাস দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি। এই দুর্ঘটনা তাদের অবহেলারই ফল। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিদ্যুৎ বিভাগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। 2 বছর পূর্বে দিলীপ মালার যে ইলেকট্রিক লাইন ছিল, বিগত 2 বছর পূর্বে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে লাইনটা কাটা হয়েছে, কিন্তু কাটানির পরে লাইন তো না কাটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যার জন্য সেই জিআই তার থেকে পবনমালার একটা ছোট ছেলে, অনুমানিক বয়স 5 বছর, সে ফুল ভাঙ্গার জন্য বা খেলার জন্য এই গাছের নিচে এসেছিল আর জিআই তারটি ধরেছিল। ধরার পরে জিআই তার বোধহয় কারেন্ট ছিল, তা যার জন্য তার আর্থিং করেছে। তারপরে পবনমালা এসে ওকে ধরাধরি করেছে, ওকেও মেরেছে। আজকে সকালে এসেছে ওর মাকেও মেরেছে, পবনমালার স্ত্রী এসেছে, ওকেও মেরেছে। তারপরে হাল্লাগুল্লা শুনে স্থানীয় যুবক বিজয় মালা এসে বাঁশ দিয়ে বাড়ি মেরে ওদেরকে ছাড়িয়েছে। ছাড়ানির পরে ওদেরকে মেডিকেল পৌঁছতে বোধহয় মৃত্যু হয়েছে দুজনে। আজ সকাল অনুমানিক 7 থেকে 8। আর 2 বছর আগে যখন লাইনটা কাটা হয়েছিল, এই সময় আপনার জানা মতো লাইনম্যান কে ছিল এই এলাকার? লাইনম্যান তো এই এলাকার লাইনম্যানের কোনো স্থায়ীভাবে থাকে না। কোনো সময় লাইনম্যানকে ফোন করলে কোনো দিন ফোনও উঠায় না, কোনো বিপদ হলে কোনো দিন ফোনও উঠায় না। স্থানীয় যুবক কিছু আছে ইলেকট্রিকের কাজ করে, ওরাই এসে কাজকর্ম করে আমাদেরকে সমাধান করে, কিন্তু স্থানীয় লাইনম্যান বা বিভাগীয় লাইনম্যানের কোনোদিন দর্শন হয় না এই এলাকায়। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাছাড় জেলা বিজেপির ওবিসি মোর্চার দ্বারা আয়োজিত বৃক্ষরোপণ কার্যসূচিতে অংশগ্রহণ করে আসাম বিশ্ববিদ্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ করে বিশিষ্ট সামাজিক সংস্থা একগুণ্য ফাউন্ডেশন। এদিন শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ উপাচার্য রাজীব মোহন পন্ত, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা ও জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ সহ অন্যান্য জেলা বিজেপির পদাধিকারী সহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কার্যসূচিকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, বিশ্বে আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ হচ্ছে পৃথিবীতে দিন দিন গাছপালার সংখ্যা কমতে থাকা ও সঙ্গে প্লাস্টিকের ব্যবহার করে যেখানে সেখানে ফেলে দেওয়ার কারণে মাটি তার উর্বর শক্তি হারিয়ে ফেলেছে, যার ফলে দিন দিন প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে এবং পৃথিবী ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। তাই তিনি বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জনের জন্য জনগণের কাছে অনুরোধ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখার জন্য সবাইকে এই বৃক্ষরোপণ অভিযান অংশগ্রহণ করে বিশ্ব প্রজন্মকে এক সুস্থ জীবন প্রদানের জন্য আহ্বান করেন। নবনির্বাচিত এই গ্রুপ সদস্যার বিরুদ্ধে বাল্যবিবাহের অভিযোগ উঠেছে। এই অভিযোগে সরগরম হয়ে উঠেছে সোনাই। স্বাধীনবাজার জিপির 3 নম্বর গ্রুপের নবনির্বাচিত গ্রুপ সদস্যা রুবা বেগম লস্কর বাল্যবিবাহে জড়িত রয়েছেন, তাই তার সদস্যা পদ বাতিলের দাবি উঠেছে। শুক্রবার বিকেলে গড়রকান্দি গ্রামে এক সাংবাদিক সম্মেলন করে স্থানীয় নাগরিক ইসলাম উদ্দিন বরভুইয়া জানান, 17 বছর বয়সে বিবাহে আবদ্ধ হয়েছিলেন নবনির্বাচিত গ্রুপ সদস্যা রুবা বেগম।
নিয়ম নীতিকে অমান্য করে গ্রুপ সদস্য হয়েছেন তিনি। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করে সোনাই উন্নয়ন খণ্ডের আধিকারিককে অভিযোগনামা দিয়েছেন। জেলা প্রশাসনের কাছে বিহিত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান ইসলাম উদ্দিন বড়ভূইয়া। আচ্ছা দেখিছেন, ওই মনে মনে কিছু চিন্তা করতে করতে দেখলাম আমার ফাইল একটা বার করিয়া ফাইলের মধ্যে ডকুমেন্ট পাওয়া গেছে। এই মেয়েটার ডকুমেন্ট পাইতে দেখা গেল যে এই মেয়েটার জন্ম হয়েছে 15/5/2091 ইংরেজি, আর বিবাহর আবার একটা ম্যারেজ সার্টিফিকেট পাইছি। এই ম্যারেজ সার্টিফিকেটও লেখা আছে 23/2/2007 ইংরেজি। এতে দেখা গেছে 15 বছর 9 মাসও বিবাহ হয়েছে, যেটা বাল্য বিবাহর আইনের আয়ত্তার ভিতরে হয়ে গেছে। যার কারণে আজকে আমি না আরও কোনো মানুষের যদি আমার গ্রুপ থেকে এই মানুষের এগেনস্টে কোনোদিন কমপ্লেন করে, তাহলে আমার জিপির এই গ্রুপের উন্নতি তো স্তব্ধ হয়ে যাব। কারণ কেসে যখন জড়িত হয়ে যাব তখন আমার ওয়ার্ডের ভিতরে কোনো খাস কাম তো আর হইতো না। আমি যে থাকলে খাস কাম হইতো আর হেড থাকলে হইতো, এটা কিচ্ছু নাই। আমার সর্বশেষ খবর মাঠটা হইল যে আমার ওয়ার্ডের উন্নয়ন লাগে। এবং আমি তো এখন আজকে এই জিনিসটা ধরিয়া, যেমন আমার বিডিও স্যারের কাছে একটা কমপ্লেন দিছি, এরপরে ওসি স্যারটাও ইনফরমেশন করছি, এরপরে ডিসি তো দিছি, আজকে 3 দিন হয়ে গেছে। এই অবস্থায় যে আমার আশা, এটা আমি লাস্ট সিএমওর কাছে পৌঁছাইনি। এবং আইন যেহেতু সরকারে করছে, ভারতীয় সংবিধানের বিরুদ্ধে যখন এই কাজটা হইছে, তাহলে আমি তো সংবিধান মানা লাগবো এবং ভারতের যত জনসাধারণ তারাও মানতে লাগবো। আমি সবার কাছে বিচার চাই ওটা, যে ভারতীয় সংবিধানের রুল রেগুলেশন অনুযায়ী এটা চলিয়া গেলে আমারও বালা, আপনারও বালা, দেশেরও বালা, যাতে ওটা হইতো। আর এবং আমার আশাও যে আমার ঊর্ধ্বতর কর্তৃপক্ষ যারা আসুন, যারা যেমন ইলেকশন কমিশনার, যেমন আমার ডিসি মহোদয় স্যার, যেমন সিএম হেমন্ত বিশ্ব শর্মা স্যার, যেমন বিডিও স্যার, ওসি স্যার, তারাও এটা আমার পুরা আশা যে এটার একটা পদক্ষেপ নিবা। আর আমি চাই যে আমি এই মানুষটাও আমার পাড়া প্রতিবেশী হিসাবে এই মানুষটা যদি ভবিষ্যতে আইনের আয়ত্তার ভিতরে যদি পড়ে না, বাইরে পড়ে, তাহলে তো জেল কাটতেও লাগবো। কারণ কেস আমি যখন স্টেপ লইছিতে আইনের মাধ্যমে যেন যাওয়া লাগে তো যাইনি গিয়া। এই মানুষটা তোমার পাড়া প্রতিবেশী হিসাবে কোনোদিন যদি জেল খাটার তো আশঙ্কা, এর আগে হয়তো রিজাইন দেওয়াটাও তার জরুরি। আর এই বলিয়া আমি দেশের কাছে আবারও অনুরোধ করিয়া যাতে সুবিচারটা হয়। কাশীপুর বল্লভভাই পেটেল হায়ার সেকেন্ডারি স্কুলের আশ্রয় শিবিরের বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রংপুর জেলা পরিষদ সদস্য জোনাকি দাস। এদিন শিবিরে আশ্রয় নেওয়ায় 105টি বন্যাক্রান্ত পরিবারের মধ্যে আটা, ডাল, তেল, লবণ, সোয়াবিন, সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দুস্থ 25 জন মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পরিষদ সদস্য জোনাকি দাস বলেন, সাম্প্রতিক বন্যায় রংপুর জেলা পরিষদ আসনের অনেক লোক বন্যাক্রান্ত হয়েছেন। এদিন 105টি পরিবারের মধ্যে নিজস্ব তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এর আগে রংপুর, দুধপাতিল, গঙ্গাপুর ইত্যাদি এলাকায় প্রায় 7 শতাধিক বন্যাক্রান্তদের ত্রাণ বিতরণ করেন তিনি। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি কাশীপুর মণ্ডল সভাপতি রত্নদীপ দাস, বরিষ্ঠ নাগরিক শাহাবুদ্দিন বড়ভূইয়া। সহযোগিতায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রাজেশ কুমার রায়, শিক্ষক SM শিবলি মজুমদার। অ্যাকচুয়ালি 100 জন মানুষের বেতন করা হয়েছে, চাল, ডাল, সব 5 রকম আমরা জিনিস। আর এদিকে আমরা শাড়ি, কয়েকজন বয়স্ক মানুষকে আমরা শাড়ি বিতরণ করেছি। তো এটাই বলবো যে আমি নবনির্বাচিতা জেলা পরিষদ, রংপুর জেলা পরিষদ। আর আজকে আমি যে এখানে যা করেছি সব নিজের স্বার্থের মধ্যে আমি করেছি। আমার এখানে অন্য কেউ কিছু নেই, শুধু আমি করেছি। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত। হ্যাঁ, 120-30 জন। আমি রংপুরে একটা করেছি, আর হ্যাঁ কাশীপুর, ছোট দুধপাতিল, মোটামুটি সব দিকে আমি করছি। আমি কাশীপুর মণ্ডল জেনারেল সেক্রেটারি ভারতীয় জনতা পার্টির। আজকে আমাদের নবনির্বাচিত জোনাকি দাস রংপুর জেডপিসি, তো উনি প্রত্যেক জায়গায় জায়গায় ওনার যে তহবিল থেকে ত্রাণ শিবির যেগুলো দান করছেন জনসাধারণকে। অনেক দুঃখী গরিব, কেউ ঘর ছেড়ে এসেছে, কেউ ঘর এমন অবস্থা হয়েছে, আমি নিজেই ওই ফ্লাডের সময় নৌকা নিয়ে বেড়াচ্ছি, দেখছি যে ওদের অবস্থা খুবই শোচনীয়।
আজকে তারা আশ্রয় নিয়েছে স্কুলে আশ্রয় নেওয়ার পর উনি যে ওনার যে ক্ষমতা অনুযায়ী যে উনি প্রত্যেক জায়গায় প্রত্যেক ক্যাম্পে গিয়ে যে দেখা করছেন, ওইটাই আমার জন্য খুব ভালো লাগেছে। বন্যায় বিধ্বস্ত হয়েছে শিলচর শহরের বৃহত্তর রংপুর এলাকা। বিশেষ করে করাতিগ্রাম আঙ্গারজুর এলাকার শত শত বাড়ি ডুবে গেছে বন্যায়। অনন্যপায় হয়ে মানুষ আশ্রয় নিয়েছেন বাঁধের উপর। খোলা আকাশের নিচে নিজেরা আশ্রয় গড়লেও আজ পর্যন্ত পৌঁছায়নি সরকারি ত্রাণ সামগ্রী। বিভিন্ন আশ্রয় শিবিরে জেলা প্রশাসন ত্রাণ সামগ্রী দিলেও এসব আশ্রয় শিবিরে ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত ভুক্তভোগীরা, ফলে ক্ষোভও রয়েছে। রংপুর, করাতিগ্রাম, আঙ্গারজোর ইত্যাদি এলাকার এইসব ভুক্তভোগীদের হাতে খাবার এবং পানীয় জল তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস দাস। তিনি জানান, অতীতে বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, ভবিষ্যতেও কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে। এরিয়াতে করাতিগ্রামে অনেক একদম বন্যায় প্রচণ্ড রকম ভুক্তভোগী মানুষের পাশে আমি আগেও ছিলাম। তো এখন বন্যায় বড় বাজে অবস্থা, ওই জন্য আমার স্বল্প প্রয়াস নিয়ে যে পাশে দাঁড়াতে পেরে আমার ভালো লাগছে। অল্প কিছু এনাদেরকে সাহায্য করলাম। আমার এই প্রচেষ্টা অনেক দিন থেকেই চলছে, আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবে। অনুমানিক কত এখানে প্রায় আমি যতটুকু এনেছি প্রায় 400 পাশাপাশি, 400 খানেক এনেছি। এখানে দেবো, ভিতরে দেবো, আরো সামনেও দেবো। 400 খানেক প্যাকেট আমি এনেছি। জল, পাউরুটি, বিস্কুট সবকিছু আছে। অসম সরকারের চোখে ধুলো দিয়ে ঘরে বসে অ্যাশ করে সরকারি বেতন গুনছেন জিপি সেক্রেটারি সহ কর্মীরা। উপযুক্ত তদন্ত চেয়ে দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স কাজ করা হিমন্ত সরকারের দৃষ্টি আকর্ষণ ক্ষোভবদ্ধ গ্রামবাসী। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে শ্রীমন্ত কানিশাইল 15 নং গাঁও পঞ্চায়েত অফিসে ঝুলছে তালা। কোনো কাজের জন্য জনগণ অফিসে এলে সবসময় বন্ধ দেখেন জিপি অফিস। অথচ অসম সরকারের চোখে ধুলো দিয়ে মাসের পর মাস ঘরে বসেই আরামে অ্যাশ করে সরকারি বেতন গুনছেন শ্রীমন্ত কানিশাইল 15 নং গাঁও পঞ্চায়েতের জিপি সেক্রেটারি সহ কর্মীরা। তাছাড়া এই জিপি পঞ্চায়েতে অসম সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্পেও চলছে দেদার দুর্নীতি। জিপি অফিসে গিয়ে সরকারি উন্নয়নমূলক প্রকল্পে চলা বিভিন্ন ধরনের খামখেয়ালিপনা নিয়ে যাতে কেউ কোনো ধরনের কোনো প্রশ্ন বা কোনো তথ্য লাভ করতে না পারেন, তার জন্য সারা বছর ধরে বন্ধ করে রাখা হয় জিপি অফিস। শ্রীমন্ত কানিশাইল 15 নং গাঁও পঞ্চায়েতের আওতাধীন হতদরিদ্র যোগ্য হিতাধিকারীরা 100 দিনের জব কার্ডের কাজ থেকেও বঞ্চিত দীর্ঘদিন থেকে, যার জন্য বাধ্য হয়ে এদিন কানিশাইল পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়। এদিন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে উপযুক্ত তদন্ত চেয়ে অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনগণ। আমরা এখানের মাঝে জব কার্ড খাওয়ার কটা আছে, আমরা জিপি কতটা জব কার্ড আছে আমরা জানতে পাই না। আর আজকে দেখা যায় গিয়া যে জব কার্ডের হোল্ডার যারা আছে গিয়া তারা নিজেও জানে না যে মানে তারা কাজ করে কিনা। জব কার্ড আছে, পয়সা হেরে উঠাই আনে লক্ষ লক্ষ টাকা আত্মসাতর গিয়া বলে মানে জব কার্ডের কোনো কাম কাজ আমরা দেখতে পাই না। আমরা এই জিপির অফিসের সামনে আমরা বাড়ি এই জিপিটা মানে এই পঞ্চায়েত অফিসটা পড়ছে আমরা মাত্র ওয়ার্ডের ভিতরে, বলে আমরা নিজে জানি না যে নিম্নতে গাঁও সভা হয় কিনা না। এর কিন্তু আমরা বিশেষ করিয়া অনুরোধ করি হইয়ার আমরা যে কোনো মাইকিং করা হয় না। মুখ্যমন্ত্রী সাহেবের কাছে যে মানে আমরা ওটাতে ইনকোয়ারি করাইয়া অতি সত্তর আমরা মানে গরিবর বাদী তোলা লক্ষ্য করিয়া ওটাতে মানে আমরা অতি সত্তর উপযুক্ত মানে আমরা বিচারটা করিয়া দেখাইতে পারবো। তালা বন্ধ আছে, লাগি গেছে খোলা হয় না, দেখা যায় যেমন 4-5 মাস খোলা হয়েছে। আর অত লক্ষ টাকা দিয়ে পঞ্চায়েত অফিস বানানো হয়েছে, কেন আমাদের কোনো গাঁও সভা হয় না, পঞ্চায়েত সেক্রেটারি হয় না। দুইজনের গরো বইয়া কাম শেষ করলেন আমরা নিউজটা দেখিয়া মানে অতি সত্তর আমরা আসামের মুখ্যমন্ত্রী স্যারের উঠিয়া হইয়া আমরা বিশেষ অনুরোধ করিয়া যে আমরা ওটা ইনকোয়ারি করে দেখুয়া আমরা অত্যন্ত খুশি হইম যে মানে আমরা জিনিসটা ইনকোয়ারি হয়েছে। আর তাই হাজার হাজার কোটি টাকা পঞ্চায়েতের মাধ্যমে দেন যে মানে উপযুক্ত জায়গা দেখিয়া মানে জিপির সেক্রেটারি মানে এটারে মানে পাবলিকে দিতা, তাই কোনো পাবলিকের লোক সহযোগিতা করেন না, গাঁও সব হয় না, কোন বাই দিয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার আত্মসাৎ করে আমরা জানি না। ও বলি আমার বক্তব্য আমি শেষ করলাম। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। শ্রীভূমির বন্যার পরিস্থিতি পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
সরকারি আশ্বাস সত্ত্বেও বন্যার পরপরই অত্যাবশ্যকীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বাবা ও 3 বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।